দ্রবণের লাস্ট ক্লাসে আমরা সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছিলাম। চারটে সংখ্যাগত ধর্ম: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। লাস্ট ক্লাসে প্রথম দুটো নিয়ে আলোচনা করেছি, আজকে পরের দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হিমাঙ্কের অবনমন নিয়ে আলোচনা করব বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। দেখো, যে উষ্ণতায় কোনো পদার্থের তরল এবং কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা গঠিত হয় তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। হিমাঙ্কে কোনো পদার্থের কঠিন এবং তরল অবস্থার বাষ্পচাপ সমান হয়। যেমন বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল তরল অবস্থা এবং বরফ কঠিন অবস্থা। এই জল আর বরফ এই তরল অবস্থা এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয় এবং এই দুটো অবস্থার মধ্যে সাম্যাবস্থা গঠিত হয়। এবার কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত করে দ্রবণ উৎপন্ন করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের চেয়ে কম হয়। বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে দ্রবণের হিমাঙ্কের এই হ্রাসকে বলা হয় হিমাঙ্ক অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। যদি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক TF হয় এবং উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক TF ড্যাশ হয়, তাহলে হিমাঙ্ক অবনমন del TF equals to TF minus TF ড্যাশ। এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। এবার আলোচনা করব হিমাঙ্কের অবনমন কেন ঘটে। দেখো, আমরা জানি কোনো বিশুদ্ধ দ্রাবকের থেকে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ কম হয়। এবার দ্রাবকের হিমাঙ্কে কঠিন দ্রাবক এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সমান হয়। এটা আমরা একটা লেখচিত্রের মাধ্যমে বুঝবো। এটা হচ্ছে বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র। এদিকে বাষ্পচাপ আর এদিকে উষ্ণতা। দেখো, এই AB রেখাটা হচ্ছে কঠিন দ্রাবকের বাষ্পচাপ, DC রেখাটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ তরল অবস্থায়। আর DE রেখাটা উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ। আমরা জানি যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়, সেজন্য DE রেখাটা BC রেখার নিচে রয়েছে। আর AB রেখাটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের কঠিন অবস্থায় বাষ্পচাপ আর BC রেখাটা বিশুদ্ধ দ্রাবকের তরল অবস্থায় বাষ্পচাপ। এই AB রেখা এবং BC রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই B বিন্দু, এখানে আমরা যে টেম্পারেচারটা পাচ্ছি TF, সেটা হচ্ছে দ্রাবকের হিমাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। অর্থাৎ দ্রাবকের হিমাঙ্কে বিশুদ্ধ দ্রাবক তরল অবস্থায় এবং কঠিন দ্রাবকের বাষ্পচাপ সমান হয় এবং এই TF, এই টেম্পারেচারটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। কিন্তু এই হিমাঙ্কে দ্রবণকে রাখলে দ্রবণস্থিত দ্রাবক কখনো কঠিনে পরিণত হতে পারে না। দেখা যায় যে আরো কম টেম্পারেচারে যদি দ্রবণকে নিয়ে আসা হয়, তাহলে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের চেয়ে নিচে একটি উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ এবং কঠিন দ্রাবকের বাষ্পচাপ সমান হয়। এটা হচ্ছে কঠিন দ্রাবকের রেখা, বাষ্পচাপের রেখা AB, আর DE হচ্ছে দ্রবণের বাষ্পচাপের রেখা। এই দুটো রেখা D বিন্দুতে মিলিত হয়েছে এবং D বিন্দুতে যে উষ্ণতাটা পাওয়া যাচ্ছে টেম্পারেচার, সেটা হচ্ছে TF ড্যাশ। এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। অর্থাৎ দ্রবণের হিমাঙ্কে কঠিন দ্রাবক এবং দ্রবণের বাষ্পচাপ সমান হচ্ছে। তাহলে এটা যদি X বিন্দু হয়, এটা যদি Y বিন্দু হয়, তাহলে এই গ্রাফ থেকে আমরা দেখছি যে
হিমাঙ্কের অবনমন ডেল টিএফ সমান OY মাইনাস OX সমান TF মাইনাস TF ড্যাশ। এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের চেয়ে কম হয়। এবার আমরা দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউটের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম সূত্র, কোন দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে দ্রবণের মোলাল গাঢ়ত্ব যদি m হয়, তাহলে রাউটের সূত্রানুযায়ী হিমাঙ্কের অবনমন del TF proportional to m। কারণ এই সূত্রে বলা হয়েছে যে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, বা del TF equals to kf into m। এখানে kf হচ্ছে একটা ধ্রুবক, kf কে বলা হয় হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এবার দ্বিতীয় সূত্রটা দেখা যায়, নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক মোল পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণগুলির প্রতি ক্ষেত্রে একই পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে। ধরা যাক দুটো পাত্রে একই ওজনের জল নেওয়া হয়েছে এবং একটা পাত্রে গ্লুকোজ আর আরেকটা পাত্রে ইউরিয়া যোগ করা হয়েছে। সমসংখ্যক মোল পরিমাণ গ্লুকোজ এবং ইউরিয়া যোগ করে দুটো লঘু দ্রবণ প্রস্তুত করা হয়েছে। এবার দেখো, এই দুটো পাত্রে যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান পরিমাপ করলে দেখা যায় যে সেই মানটা সমান, অর্থাৎ দুটো দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মান সমান। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে হিমাঙ্কের অবনমন দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবকণার অনুসংখ্যার উপর নির্ভর করে। গ্লুকোজ আর ইউরিয়া দুটো আলাদা যৌগ, এদের রাসায়নিক ধর্মও আলাদা, কিন্তু যেহেতু সমমোল পরিমাণ যোগ করা হয়েছে তাই এক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মানটা একই হয়েছে। অর্থাৎ দ্রবণের হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। এবার আমরা দ্রাবের আণবিক ভর কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। ধরা যাক W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে W2 গ্রাম কঠিন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করে লঘু দ্রবণ প্রস্তুত করা হয়েছে। বিশুদ্ধ দ্রাবকে আণবিক ভর M1 গ্রাম মোল ইনভার্স, দ্রাবের আণবিক ভর M2 গ্রাম মোল ইনভার্স। তাহলে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা W2/M2। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা W2/M2 ইন্টু W1 আর উপরে ইন্টু 1000। আর এটাই হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্ব, অর্থাৎ মোলাল গাঢ়ত্ব M সমান W2 ইন্টু 1000/M2 ইন্টু W1 মোল পার কেজি বা মোল কেজি ইনভার্স। এটা হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্ব। এবার রাউটের সূত্র থেকে আমরা দেখলাম যে del TF equals to KF into M।
এখানে ডেল টিএফ হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন, কেএফ হচ্ছে হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, আর এম হচ্ছে মোলার গারত্ব। মোলার গারত্ব সমান যেটা পেয়েছি সেটা আমরা ওখানে লিখব। তাহলে ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2। এখান থেকে M2 ইকুয়ালস টু KF ইনটু W2 ইনটু 1000 বাই ডেল TF ইনটু W1। এই যে সমীকরণটা পাওয়া গেল, এখানে প্রত্যেকটা ভ্যালু বসালে আমরা খুব সহজেই দ্রাবের আণবিক ভর M2 এর মান নির্ণয় করতে পারব। এবার দেখব হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট কাকে বলে। দেখো, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা জেনেছি যে হিমাঙ্কের অবনমন ডেল টিএফ দ্রবণের মোলার গারত্বের সমানুপাতিক, আর ডেল টিএফ সমান কেএফ ইনটু এম। এখন দ্রবণের মোলার গারত্ব যদি 1 হয় তাহলে ডেল টিএফ সমান কেএফ। অর্থাৎ 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে 1 মোল পরিমাণ কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে উক্ত দ্রবণের হিমাঙ্ক ধ্রুবক বা কেএফ বলা হয় বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়। তাহলে ডেল টিএফ সমান কেএফ ইনটু এম বা কেএফ সমান ডেল টিএফ বাই এম। তাহলে এখান থেকে আমরা কেএফ এর একক বলতে পারবো। কেএফ এর একক, ডেল টিএফ এর একক হচ্ছে কেলভিন, আর মোলার গারত্বের একক হচ্ছে মোল পার কেজি, মোল কেজি ইনভার্স। তাহলে কেএফ এর এককটা পেলাম কেলভিন কেজি মোল ইনভার্স, এটা হচ্ছে কেএফ এর একক। এবার যদি বলা হয় যে জলের কেএফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থ কি? অর্থাৎ 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবে 1 মোল পরিমাণ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করলে ওই দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 1.86 কেলভিন। অর্থাৎ ওই দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ জলের হিমাঙ্কের চেয়ে 1.86 কেলভিন কম হয়। আর কেএফ এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। আরেকটা ফর্মুলার সাহায্যে কেএফ কে প্রকাশ করা যায়। কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কয়ার বাই 1000 ইনটু এলএফ। এখানে টিএফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, এলএফ সমান প্রতি গ্রাম কঠিন দ্রাবকের গলনের লিনতাপ। তাহলে আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র এবং হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করলাম। এবং এই যে রাউল্টের সূত্র সেটাও কিন্তু অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আমরা অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার নিয়ে আলোচনা করব। তার আগে দেখব অভিস্রবণ বলতে কি বোঝায়। দেখো, এটা একটা ইউ আকৃতির নল। এই ইউ আকৃতির নলের ঠিক মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা রাখা হয়েছে। অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন, এই পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণু চলাচল করতে পারে, কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না। এটা ধরা যাক যে এ বাহু এবং এটা ধরা যাক বি বাহু। অর্ধবেদ্য পর্দার বাঁ দিকে এ বাহুতে বিশুদ্ধ দ্রাবক নেওয়া হয়েছে এবং ডান দিকের বি বাহুতে এই দ্রাবকেরই দ্রবণ নেওয়া হয়েছে।
এবং বাঁ দিকে এ বাহুতে নেওয়া বিশুদ্ধ দ্রাবক আর ডান দিকে বি বাহুতে নেওয়া দ্রবণের উচ্চতা সমান। এটা বিশুদ্ধ দ্রাবক আর এটা হচ্ছে দ্রবণ। এবার দেখা যায় যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের অণুগুলো অর্ধবৃত্ত পর্দা ভেদ করে দ্রবণের দিকে প্রবাহিত হতে থাকে এবং দ্রবণকে আরো লঘু করার চেষ্টা করে, আর এর ফলে দ্রবণের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং দ্রাবকের উচ্চতা কমতে থাকে। এভাবে যদি এরকম ইউ আকৃতির নলে মাঝখানে অর্ধবৃত্ত পর্দা রেখে বাঁ দিকে কম গাঢ়ত্বের দ্রবণ নেওয়া হয় আর ডান দিকে বেশি গাঢ়ত্বের দ্রবণ নেওয়া হয়, তাহলে দেখা যায় যে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো অর্ধবৃত্ত পর্দা ভেদ করে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয় এবং দুটো দ্রবণকে সমান গাঢ়ত্বের করার চেষ্টা করে। অর্থাৎ অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলোর দ্রবণের দিকে প্রবাহিত হওয়া বা অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণুর বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় অভিস্রবণ বা অসমশিজ। এই অভিস্রবণ প্রক্রিয়া অর্ধবৃত্ত পর্দার দুদিক থেকেই হতে পারে, তবে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণুর প্রবাহের হার বেশি হয়। এবার আমরা দেখব অভিস্রবণ চাপ বলতে কি বোঝায়। এইভাবে একটা ইউ আকৃতি নল নেওয়া হয়েছে, যেভাবে আমি একটু আগেই বললাম, একদিকের বাহুতে বিশুদ্ধ দ্রাবক নেওয়া হয়েছে এবং আরেক দিকের বাহুতে ওই দ্রাবকেরই দ্রবণ নেওয়া হয়েছে। এই দুটো বাহুতে এদিকে বিশুদ্ধ দ্রাবক এদিকে দ্রবণ, দুটোর উচ্চতা সমান রয়েছে এবং মাঝখানে অর্ধবৃত্ত পর্দা নেওয়া হয়েছে। আর দুটো বাহুর যে প্রান্ত তার উপরে পিস্টন যোগ করা হয়েছে। এবার এখানে অভিস্রবণ প্রক্রিয়াটা শুরু হবে। বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো এই অর্ধবৃত্ত পর্দা ভেদ করে দ্রবণের দিকে যাবে এবং দ্রবণকে আরো লঘু করার চেষ্টা করবে। এর ফলে বিশুদ্ধ দ্রাবকের উচ্চতা আস্তে আস্তে কমবে এবং দ্রবণের উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এমন একটা সময়ে যদি বি প্রান্তে পিস্টনের উপর চাপ প্রয়োগ করা হয় যাতে করে এই অভিস্রবণ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই পিস্টনের উপর ন্যূনতম যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে বন্ধ করা যায় তাকেই বলা হয় ওই দ্রবণের পরীক্ষাকালীন উষ্ণতায় অভিস্রবণ চাপ। একে পাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অভিস্রবণ চাপ কাকে বলে? কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করে রেখে দ্রবণের উপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাকে ওই দ্রবণের অভিস্রবণ চাপ বলে। এবার আমরা অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টফের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম সূত্র, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। ধরা যাক উষ্ণতা টি। টি উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ পাই এবং দ্রবণের মোলার গাঢ়ত্ব সি। তাহলে প্রথম সূত্র অনুযায়ী পাই ভ্যারিসাস সি যখন টি স্থির অর্থাৎ উষ্ণতা স্থির। দ্বিতীয় সূত্র, স্থির বা নির্দিষ্ট গাঢ়ত্বে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক। দ্রবণের পরম উষ্ণতা টি, অভিস্রবণ চাপ পাই এবং মোলার গাঢ়ত্ব সি। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী পাই ভ্যারিসাস টি যখন সি স্থির। এবার তৃতীয় সূত্রটা দেখো, স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সম মোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান। অর্থাৎ ধরা যাক
দ্রবণ প্রস্তুত করা হলো এবং ইউরিয়া আর গ্লুকোজ সমমোল পরিমাণে যোগ করা হয়েছে আর দুটো লঘু দ্রবণ প্রস্তুত করা হয়েছে। এখন এই দুটো পাত্রের দ্রবণের অভিস্রবণ চাপের মান পরিমাপ করলে দেখা যায় যে দুটো দ্রবণের ক্ষেত্রে এই মানটা সমান হয়। গ্লুকোজ আর ইউরিয়া দুটো আলাদা যৌগ, এদের রাসায়নিক ধর্ম আলাদা, কিন্তু এখানে সমমোল পরিমাণ যোগ করা হয়েছে। দ্রবণের অভিস্রবণ চাপ দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবকণার অনুসংখ্যার উপর নির্ভর করে। যেহেতু এখানে সমমোল পরিমাণ ইউরিয়া আর গ্লুকোজ অ্যাড করে লঘু দ্রবণ প্রস্তুত করা হয়েছে, তাই এর ক্ষেত্রে দুটো দ্রবণের অভিস্রবণ চাপের মান সমান, অর্থাৎ দ্রবণের অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। এবার দেখো, ভ্যান ডকের প্রথম সূত্র থেকে আমরা পেলাম পাই ভ্যারিসাস সি যখন টি স্থির। দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম পাই ভ্যারিসাস টি যখন সি স্থির। এবার প্রথম আর দ্বিতীয় সূত্রের সমন্বয়ে পাওয়া যায় পাই ভ্যারিসাস সি টি যখন টি এবং সি উভয়েই পরিবর্তিত হয়। বা পাই সমান কে সি টি। এখানে কে হচ্ছে একটা ধ্রুবক। বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন মোলার কারত্বের বিভিন্ন দ্রবণের অভিস্রবণ চাপ পরিমাপ করে এই সমীকরণে বসিয়ে কে এর যে ভ্যালুগুলো পাওয়া যায় তার গড় মান সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর ভ্যালুর সমান হয়। তাই এই সমীকরণে কে এর জায়গায় আর বসালে পাওয়া যায় পাই ইকুয়ালস টু সি আর টি। আর এই পাই ইকুয়ালস টু সি আর টি, এই সমীকরণটা হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ডকের সমীকরণ, যেখানে পাই অভিস্রবণ চাপ, সি হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে পরম উষ্ণতা। এবার আমরা এখান থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় করব। ধরা যাক ভি লিটার দ্রবণে ডাব্লিউ গ্রাম অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক দ্রবীভূত আছে এবং এটা একটা লঘু দ্রবণ। দ্রাবের আণবিক ভর m গ্রাম মোল ইনভার্স। তাহলে ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা সমান W বাই M, অর্থাৎ দ্রবণের মোলার গাঢ়ত্ব যদি C হয় তাহলে C সমান W বাই M ইন্টু V। এটা হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব। এবার আমরা ভ্যান ডকের সূত্র থেকে পেয়েছি যে পাই ইকুয়ালস টু সি আর টি। তাহলে এখানে সি ইকুয়ালস টু যেটা পেয়েছি সেটা আমি এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। পাই সমান W বাই M ইন্টু V ইন্টু আর টি, বা M সমান W আর টি বাই পাই ইন্টু V। এই যে সমীকরণটা পাওয়া গেল, এখানে সবকটা ভ্যালু পুট করলে খুব সহজেই দ্রাবের আণবিক ভর m এর ভ্যালু ক্যালকুলেট করা যায়। তাহলে আমরা অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ডকের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম এবং সেখান থেকে দ্রাবের আণবিক ভর কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখলাম। এবং অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ডকের সূত্র অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এবার দেখব আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক দ্রবণ বলতে কি বোঝায়। দেখো, আইসোটনিক দ্রবণ কাকে বলে? অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের কোনো একটি থেকে অপরটির দিকে যদি দ্রাবকের প্রবাহ না হয় তাহলে ওই দ্রবণ দুটোকে আইসোটনিক দ্রবণ বলে। সাধারণত আইসোটনিক দ্রবণ আইসো অসমোটিক হয় এবং এই আইসোটনিক দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয়, আর সেজন্য আইসোটনিক দ্রবণ আইসো অসমোটিক হলে তাদের মোলার গাঢ়ত্ব সমান। দ্বিতীয় পয়েন্ট দেখো, হাইপোটনিক দ্রবণ কাকে বলে? অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ কম সেটিকে অপরটির সাপেক্ষে হাইপোটনিক দ্রবণ বলে।
আর অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ বেশি সেটিকে অপরটির সাপেক্ষে হাইপারটোনিক দ্রবণ বলে। এখানে আমরা অভিস্রবণ চাপ সংক্রান্ত একটা ঘটনা নিয়ে আলোচনা করব। যেমন দেখা যায় যে হাই ব্লাড প্রেশার রোগীদের ডাক্তাররা কম নুন খাওয়ার পরামর্শ দেয়। আমরা জানি যে অভিস্রবণ চাপ দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম এবং এই অভিস্রবণ চাপটা দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। এবার দেখো মানুষের রক্তরসে Na+Cl- আয়নগুলো থাকে। এবার কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে নুন খায় তাহলে Na+ এবং Cl- আয়ন সংখ্যা রক্তরসে বৃদ্ধি পাবে এবং এই আয়নগুলোর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে অভিস্রবণ চাপও বৃদ্ধি পাবে, তার ফলে সেই ব্যক্তির ব্লাড প্রেশারও বৃদ্ধি পাবে। সেই জন্য হাই ব্লাড প্রেশার রোগীদের ডাক্তাররা কম নুন খাওয়ার পরামর্শ দেয়। এতক্ষণ আমরা অভিস্রবণ প্রক্রিয়া, অভিস্রবণ চাপ নিয়ে আলোচনা করলাম। এবার দেখো বিপরীত অভিস্রবণ বলতে কি বোঝায়। দেখো অভিস্রবণ প্রক্রিয়াতে আমরা দেখেছি যে অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথকীকৃত বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো এই পর্দা ভেদ করে দ্রবণের দিকে প্রবাহিত হয় এবং দ্রবণের উপর একটা নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যাকে বলা হয় অভিস্রবণ চাপ। এখন এই যে প্রযুক্ত চাপ, এর তুলনায় বেশি পরিমাণ চাপ প্রয়োগ করলে দেখা যায় যে এই যে দ্রাবকের অণু বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে প্রবাহ, সেই প্রবাহটা বিপরীতমুখী হচ্ছে, অর্থাৎ দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে দ্রাবক অণু প্রবাহিত হচ্ছে। এটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে ব্যবহার করে সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণমুক্ত পানীয় জল প্রস্তুত করা হয়। এতক্ষণ আমরা সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। আর দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত রাউটের সূত্র, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র আলোচনা করার সময় আমি বলেছি যে এই সূত্রগুলো তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালু, থিওরিটিক্যাল মান অর্থাৎ তাত্ত্বিক ভ্যালুর সাথে সঙ্গতিপূর্ণ হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় এই দুটো ভ্যালু অর্থাৎ পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান এই দুটো আলাদা হয়। এবার দেখো দ্রবণের সংখ্যাগত ধর্ম দ্রাবকণার অনুসংখ্যার উপর নির্ভর করে। সুতরাং দ্রাবকণার অনুসংখ্যা যদি পরিবর্তিত হয় তাহলে সংখ্যাগত ধর্মের মান পরিবর্তন ঘটবে এবং দ্রাবকণার অনুসংখ্যা দুটো কারণে পরিবর্তিত হতে পারে। একটা দ্রাবকণার সংযোজন, আর একটা হচ্ছে দ্রাবকণার বিয়োজন। যেমন দেখো যদি দ্রাবকণাটা তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির হয়, যেমন NaCl, KCl, এদের জলীয় দ্রবণ, এরা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষিত হয় এবং Na+, K+, Cl- এইসব আয়ন উৎপন্ন করে, ফলে দ্রাবকণার অনুসংখ্যা বৃদ্ধি পায় এবং এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে দেখা যায় যে দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালু তার তাত্ত্বিক মানের থেকে বেশি হয়। আবার দেখো দ্রাবকণা যদি সংযোজিত অবস্থায় থাকে, যেমন বেনজিনের দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড, এটা ডাইমার রূপে অবস্থান করে, এসব ক্ষেত্রে দেখা যায় দ্রাবকণা সংযোজিত অবস্থায় থাকার জন্য দ্রাবকণার অনুসংখ্যা হ্রাস পায় এবং সেক্ষেত্রে এই সমস্ত দ্রবণের সংখ্যাগত ধর্মের এক্সপেরিমেন্টাল ভ্যালু বা পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক মানের থেকে কম হয়। অর্থাৎ দ্রবণে দ্রাবের সংযোজন বা বিয়োজন ঘটলে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান আলাদা হবে। এবার দেখো কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ যদি পাই ড্যাশ হয় এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপ যদি পাই হয় তাহলে দেখা যায় পাই ড্যাশ গ্রেটার দ্যান পাই, যেখানে এই পাই ইকুয়ালস টু CRT অর্থাৎ তাত্ত্বিক মানটা এই সমীকরণ থেকে ক্যালকুলেট করে পাওয়া গেছে এবং এই ঘটনাকে পর্যালোচনা করে বিজ্ঞানী ভ্যান টপ এই সমীকরণকে সংশোধন করে একটা নতুন সমীকরণ দেন, সেটা হচ্ছে পাই ইকুয়ালস টু I ইন্টু CRT।
হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর বা ভ্যান্ট অফ গুণক। তাহলে ভ্যান্ট অফ গুণক বলতে কি বোঝায়? কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ পাই ড্যাশ এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপ পাই এর অনুপাতকে ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর বলা হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I ইকুয়ালস টু পাই ড্যাশ বাই পাই। অন্যান্য সংখ্যাগত ধর্মের ক্ষেত্রেও পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মানের অনুপাতকে I দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে P0 মাইনাস P বাই T0 ইকুয়ালস টু I ইন্টু x2। স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে ডেল টিবি ইকুয়ালস টু I ইন্টু কেবি ইন্টু m। হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে ডেল টিএফ ইকুয়ালস টু I ইন্টু কেএফ ইন্টু m। এবং এখানে তো আমরা পেয়েছি যে অভিস্রবণ চাপের ক্ষেত্রে পাই ইকুয়ালস টু I ইন্টু সিআর। তাহলে এগুলো হচ্ছে দ্রাবের সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের সমীকরণ। এবার আমরা বিয়োজন মাত্রা এবং সংযোজন মাত্রা নিয়ে আলোচনা করব। দেখো আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রা বলতে কি বোঝায়? দ্রবণে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোট অণু যত অংশ আয়নিত হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বলে। বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে বিয়োজন মাত্রা আলফা এবং ভ্যান্ট অফ গুণক I এর মধ্যে সম্পর্কটা কি রকম? যদি তড়িৎ বিশ্লেষ্যের একটি অণু আয়নিত হয়ে n সংখ্যক আয়ন উৎপন্ন করে তাহলে বিয়োজন মাত্রা আলফা সমান I-1 বাই n-1। এখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, I হচ্ছে ভ্যান্ট অফ গুণক, আর এটা হচ্ছে বিয়োজন মাত্রা এবং ভ্যান্ট অফ গুণকের মধ্যে সম্পর্ক। এবার দেখো সংযোজন মাত্রা বলতে কি বোঝায়? দ্রবণে দ্রবীভূত অবস্থায় কোন দ্রাবের মোট অণুর যত ভগ্নাংশ সংযোজিত অবস্থায় থাকে তাকে ওই দ্রাবের সংযোজন মাত্রা বলে। একে x দ্বারা লেখা হয়। অর্থাৎ কোন দ্রাবের n সংখ্যক অণু সংযোজিত হয়ে একটি সংযোজিত অণু উৎপন্ন করলে সংযোজন মাত্রা x সমান I-1 বাই 1 বাই n-1। এখানে x হচ্ছে সংযোজন মাত্রা আর I হচ্ছে ভ্যান্ট অফ গুণক, আর এটা হচ্ছে সংযোজন মাত্রা x এবং ভ্যান্ট অফ গুণক I এর মধ্যে সম্পর্ক। তাহলে আজকে আমরা দ্রবণের সংখ্যাগত ধর্ম, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম